সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আলাপ করব। প্রথম অধ্যায়ের ধারাবাহিকভাবে আগে আমরা যে কটা টপিকস আলাপ করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলাপ করব অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। ঠিক আছে, বা ইকোনমিক সিস্টেম যেটাকে বলে। আমরা জানি দেশের যে প্রাপ্ত সম্পদ আছে সেই সম্পদ এবং বিদ্যমান প্রযুক্তি কলাকৌশল ব্যবহার করে যে দ্রব্য উৎপাদিত হয়, অর্থাৎ সেই উৎপাদিত দ্রব্য এবং সেবার বন্টন, অর্থাৎ এর অর্থনৈতিক যে কার্যাবলী আছে সেগুলোর প্রাতিষ্ঠানিক রূপকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আমরা জানি কি প্রত্যেক দেশ বা সমাজের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক এবং আইনগত রীতিনীতি গড়ে ওঠে। প্রত্যেক দেশ বা সমাজের মানুষের যে অর্থনৈতিক কার্যাবলী আছে সেগুলোকে কেন্দ্র করে নানান রকম সামাজিক অর্থনৈতিক বিভিন্ন আইনগত রীতিনীতি গড়ে ওঠে। সেই আইনগত রীতিনীতির যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আসলে কি, আসলে সমাজে মানুষের সম্পত্তির অধিকার, তারপর উৎপাদন পদ্ধতি, তারপর তোমাদের বন্টন বিনিময় পদ্ধতি, ভোগ পদ্ধতি, ভোগের ক্ষেত্রে যে স্বাধীনতা, শ্রম বিভাগ, তারপর শ্রম নিয়োগ, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে প্রাতিষ্ঠানিক এবং আইনগত কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকেই ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়ে থাকে। এই যে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা, এটার কতগুলি বৈশিষ্ট্য আছে। যেমন প্রথমত হচ্ছে কি সম্পদের মালিকানা নির্ধারণ। এক হচ্ছে কি সম্পদের এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কি সম্পদের মালিকানা নির্ধারণ, অর্থাৎ সম্পদটা ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়, ঠিক আছে, সেই মালিকানা নির্ধারণ। উদ্যোক্তা এবং ভোক্তার স্বাধীনতা, সার্বভৌমত্ব নির্ধারণ, অর্থাৎ যে উদ্যোগ গ্রহণ করবে সেই কি এটার পুরোটা ভোগ করবে, নিজের ব্যক্তি মালিকানায় ভোগ করবে, কিংবা ভোক্তার যে স্বাধীনতা আছে সেটা সম্পত্তিতে যে অধিকার আছে সেটা নিশ্চিত করা। তারপর বাজার ব্যবস্থা প্রকৃতি নিরূপণ। এক এক দেশের বাজার ব্যবস্থা এক এক রকম হয়ে থাকে। কীরকম বাজার ব্যবস্থা হবে? কোথাও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে, কোথাও মুক্তবাজার অর্থনীতি থাকে, কোথাও সরকার নিয়ন্ত্রিত অর্থনৈতিক অবস্থা থাকে, কোথাও অবাধ বাণিজ্য থাকে, কোথাও বদ্ধ বাজার থাকে। সেরকম বিভিন্ন বাজার ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং প্রকৃতিটা নিরূপণ করা। তারপর মুনাফা অর্জনের বিষয়ে নীতি নির্ধারণ, সমাজের শ্রেণীবিভক্তি বা শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় লক্ষ্য নির্ধারণ, সামাজিক নিরাপত্তা স্বরূপ নির্ধারণ এবং অর্থনৈতিক পরিকল্পনার জন্য কর্তৃপক্ষ নির্বাচন। এই প্রবৃত্তি হচ্ছে কি ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য। আসলে পৃথিবীর সব দেশে সকল সমাজেই অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো একই রকম। যে অর্থনীতির যে মৌলিক সমস্যা আছে সেগুলো পৃথিবীর সব দেশে সব সমাজে প্রায় একই রকম। যেমন সকল সমাজেই আমরা জানি কি আমাদের মৌলিক সমস্যাগুলো কি, মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সুচিকিৎসা, বিনোদন ইত্যাদি। এই যে মৌলিক সমস্যাগুলো বা মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো পৃথিবীর সব দেশে সব সমাজে প্রায় একই রকম, এবং সেগুলো সেই নির্দিষ্ট দেশের যে প্রাপ্ত সম্পদ, উৎপাদিত দ্রব্য বা সেবা সেগুলোর বন্টনের মাধ্যমেই হয়ে থাকে। তো এই যে ওগুলোর মাধ্যমে এই মৌলিক সমস্যাগুলোর সমাধান করে থাকে। তো মৌলিক সমস্যার সমাধানের যে পৃথিবীতে বিকল্প বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সেগুলোর উপর নির্ভর করে পৃথিবীতে অর্থনৈতিক সিস্টেম বা ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধনতান্ত্রিক অর্থনীতি বা যেটাকে আমরা পুঁজিতান্ত্রিক অর্থনীতি বলি বা ক্যাপিটালিস্টিক অর্থনীতি বলি, তারপর ফ্রি মার্কেট ইকোনমি বলি, ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি ইত্যাদি অনেক কথা বলি ধনতান্ত্রিক অর্থনীতি। আরেকটা আছে কি নির্দেশমূলক অর্থনীতি, ঠিক আছে, যেটাকে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়, নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি। মিশ্র অর্থনীতি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইসলামী অর্থনীতি। এভাবে এই যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ধনতান্ত্রিক অর্থনীতি, নির্দেশমূলক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ইসলামী অর্থনীতি। আজকে আমরা আলাপ করব ধনতান্ত্রিক অর্থনীতি নিয়ে। ধনতান্ত্রিক অর্থনীতি বা যেটাকে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি, সেটা কি? আসলে এই ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত প্রথম কোথায় হয়? ইউরোপে হয়। ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত প্রথমে হয়
ইউরোপে, ঠিক আছে। আর ইউরোপে প্রথম ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত হয়। এটা শুরু হয় কি অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে শিল্প বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে। 1779 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে যে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব শুরু হয়, তখন থেকে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা ছিল এই ধনতান্ত্রিক অর্থনীতির একেবারে স্ট্রং একজন প্রবক্তা, এবং শুধু প্রবক্তা না, সমর্থকও ছিল, যারা অ্যাডাম স্মিথ সহ অন্যান্য যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আছে তারা। তো ধনতান্ত্রিক অবস্থা সেটা আসলে কীরকম, সেটা হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি তার উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। উৎপাদন বন্টন এবং ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। এখন অর্থাৎ কি, যে দাম ব্যবস্থায় বা যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে সবগুলি কি ব্যক্তিগত মালিকানা থাকবে, ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকবে এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ থাকবে না, ইন্টারফেয়ার থাকবে না। অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থা পরিচালিত হয়। দাম প্রক্রিয়া অর্থাৎ দামের চাহিদা যোগানের যে ঘাত প্রতিঘাত আছে সেটার মাধ্যমে স্বয়ংক্রিয় অবস্থায় দামটা নির্ধারিত হবে। অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থা পরিচালিত হয়। সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অথবা পুঁজিতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি অথবা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমিও বলা হয়ে থাকে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি, ব্যক্তিগত মালিকানা, এখানে উৎপাদন উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা থাকবে এবং সরকারের হস্তক্ষেপ থাকবে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, সরকারের হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার থাকবে না, ব্যক্তিগত মালিকানা থাকবে ইত্যাদি। এবং আরেকটা হচ্ছে অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থা পরিচালিত হবে, ঠিক আছে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন এটা সম্পর্কে ভিআই লেনিন একজন অর্থনীতিবিদ, তিনি বলেছেন কি, ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মানুষের শ্রমশক্তি নিজেই পরিণত হয়। অর্থাৎ মনুষ্য শ্রমের যে উৎপাদন সেটা হবে না, মানুষের শ্রমটাও কিন্তু একটা পণ্যে পরিণত হয়। যে শ্রমটা আছে, আমরা শ্রমশক্তি যে দিয়ে থাকি সেটাই একটা পণ্য। অর্থাৎ উপকরণ যেরকম শ্রম আছে, ভূমি শ্রম, মূলধন, সংগঠন, সেরকম মনুষ্য শ্রমশক্তি না, শুধু শ্রমশক্তিটা নিজে একটা পণ্যে পরিণত হয়। অধ্যাপক জে এফ রাগান আর এল বি থমাসের মতে বিশুদ্ধ ধনতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং বাজারের উপর আস্থা, যেখানে ক্রেতা বিক্রেতা সমবেতভাবে নির্ধারণ করে কী দামে কী পরিমাণ দ্রব্য বা পণ্য ও সম্পদ বিক্রি হবে। তাহলে আমরা কি দেখি, এই যে সংজ্ঞাগুলো আমরা পর্যালোচনা করলে আমরা প্রয়োজনীয় 4টি শর্ত পাই। একটা হচ্ছে উন্নত যন্ত্রপাতি, মানে এই যে আমরা ধনতন্ত্র আছে সেটাকে বিকাশ করতে গেলে আমাদের 4টি শর্তের প্রয়োজন হয়। একটা হচ্ছে উন্নত যন্ত্রপাতি, 2 হচ্ছে পণ্যের বাজার, 3 হচ্ছে কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা হওয়া এবং শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য এরূপ একদল শ্রমিক যাদেরকে শ্রমশক্তি বিক্রি করতেই হবে, তারা বাধ্য, না করলে তাদের চলবে না। অর্থাৎ ওই শ্রমশক্তি নিজে একটা পণ্য, হ্যাঁ, সেখানে উন্নত যন্ত্রপাতি থাকবে, তারপরে পণ্যের বাজার থাকবে, কতিপয় লোকের হাতে কি থাকবে, প্রচুর অর্থ জমা থাকবে, আর একদল লোক থাকবে যারা তাদের শ্রমশক্তি বিক্রি করতে বাধ্য। তাহলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ কী কী? এক হচ্ছে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব, যেখানে আমরা নিজেরাই বলেছি যে এখানে ব্যক্তিগত মালিকানা থাকবে, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, উন্নত যন্ত্রপাতি থাকবে, তারপরে কতিপয় লোকের হাতে প্রচুর টাকা জমা থাকবে। তো ওই যে তারা যখন ব্যক্তিগত মালিকানায় কোনো ব্যবসা বাণিজ্য বা তাদের কোনো কিছু শুরু করবে, তখন শ্রমিকদের যে শ্রমশক্তি সেটা কিন্তু পণ্যে পরিণত হবে। তো পণ্যে পরিণত হওয়ার কারণে দুইটা শ্রেণীর সৃষ্টি হবে, একটা হবে পুঁজিপতি শ্রেণী, একটা হবে শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীরা তাদের শ্রমটা বিক্রি করতে তারা বাধ্য। তো আসলে কি, ধনতন্ত্রে যে শ্রমিক শ্রেণী আছে সেটা অদৃশ্যভাবে কি এই পুঁজিপতিদের হাতে বন্দি। কেন বন্দি? তারা এখানে তো যেহেতু তারা তাদের শ্রমশক্তিটা বিক্রি করতে বাধ্য, তাহলে অবশ্যই তারা পুঁজিপতির হাতে বন্দি। তাহলে কার্ল মার্কস যে পুঁজিপতিদের পক্ষে অতিরিক্ত যে মূল্য সংযোজিত, তারা কি করে, পুঁজিপতিরা উৎপাদন প্রক্রিয়ায় একজন শ্রমিকের, মানে একটা উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের যেইটুকু আর্থিক কন্ট্রিবিউশন থাকে ঠিক সেইটুকুন তারা মজুরি হিসেবে পায় না।
একজন শ্রমিক যদি অনেক টাকার একটা জিনিস উৎপাদন করে, তাকে কিন্তু মালিক অত টাকা মজুরি হিসাবে দিবে না, তার একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি থাকবে এবং মালিক চাইবে মানে শ্রমিকের মজুরিটা সর্বনিম্ন অবস্থায় রাখতে। তো এইভাবে দেখা যায় যে মালিকের উদ্বৃত্ত থাকে, অনেক পুঁজিপতিদের হাতে অনেকটা মূল্য উদ্বৃত্ত থাকে, যেগুলোকে কার্ল মার্কস উদ্বৃত্ত মূল্য হিসাবে অভিহিত করেন এবং এই উদ্বৃত্ত মূল্যটা কিন্তু শ্রম শোষণের পর্যায়ে পড়ে, অর্থাৎ শ্রমিকদেরকে শোষণ করার পর্যায়ে পড়ে। আমাদের দেশে আমরা উদাহরণস্বরূপ বিভিন্ন প্রায় সব ইন্ডাস্ট্রিতেই দেখি এবং বিশেষ করে পোশাক শিল্পে আমরা দেখি, তৈরি পোশাক শিল্পে দেখি যে আমাদের শ্রমিকদেরকে অনেক খাটানো হয় এবং তাদের যে কন্ট্রিবিউশন জাতীয় আয় আছে বা শিল্পে আছে বা পুঁজিপতিদের ব্যবসা বাণিজ্য আছে, সেই পরিমাণ মজুরি তারা পায় না। এরপর আছে কি বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। তো ধনতান্ত্রিক যে অর্থনীতি, সেখানে ও যে বললাম না উন্নত যন্ত্রপাতি থাকবে, সেই উন্নত যন্ত্রপাতির কারণে কি হয়, উন্নত যন্ত্রপাতির কারণে বিভিন্ন বৃহদাকার যন্ত্রচালিত শিল্প কারখানা প্রতিষ্ঠিত করা হয়। তো 1750 সাল থেকে 1930 সালের মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেটা এই ধনতন্ত্রের অবদান। ঠিক আছে। পরবর্তীতে ইউরোপ এবং অন্যান্য দেশে বৈজ্ঞানিক, কারিগরি, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে মানবজাতির অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আগের যে শিল্প বিপ্লবে যে শুধু শিল্পের উন্নয়ন ঘটেছে সেটা না, মানুষের তোমার শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান সব কিছুতে অনেক ধরনের উন্নয়ন ঘটেছে। এরপর দেখো সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। এখানে যে পুঁজিপতিরা আছে, যেই ধনী ব্যক্তিরা আছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, সেটা তারা সম্প্রসারণ করে। তারপর তারা উৎপাদন কৌশলের উন্নয়নের জন্য উৎপাদন প্রণালীতে সামাজিক যে শ্রম বিভাগ, সেটা সর্বোচ্চকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সামাজিক চাহিদা পূরণের জন্য তারা সমাজের যে সামষ্টিক চাহিদা আছে, সেই সামষ্টিক চাহিদা পূরণের জন্য তারা ব্যাপকভাবে উৎপাদন করে এবং তখন ওই সমাজের যে চাহিদা থাকে, সেই চাহিদাটা পূরণ করার জন্য ব্যাপক উৎপাদনেরও প্রয়োজন হয়। এরও প্রতিষ্ঠানগুলোতে যে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে তখন শ্রমিকের দক্ষতা অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় এবং শ্রম বিভাগের সর্বোচ্চকরণ অর্থাৎ সামাজিকীকরণ ঘটে। তারপর দেখো একক উদ্যোগ। ধনতন্ত্রে পুঁজিপতিরা কখনো সামাজিক স্বার্থ উৎপাদন করেন, এটা খুবই একটা বাস্তব সত্য যে শ্রম বিভাগ এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেখানে যে উদ্যোক্তারা আছে, যে পুঁজিপতিরা আছে, তারা কখনোই কিন্তু সমাজের কল্যাণের জন্য উৎপাদন করে না, সমাজের স্বার্থে উৎপাদন করে না, বরং তারা মুনাফার জন্য তাদের প্রথম এবং প্রধান টার্গেট থাকে মুনাফা অর্জন। তারা তাদের নিজেদের স্বার্থেই উৎপাদন করে থাকে। এই জন্য তারা বেশি মুনাফার লোভে তারা কি করে, ক্রমাগত উৎপাদন করে, যেটা অতি উৎপাদন সংকট সৃষ্টি করে, অতিরিক্ত উৎপাদন করে, মানে আরও পাবে, আরও লাভ হবে, এরকম একটা ধারণা থেকে তারা অতিরিক্ত উৎপাদন করে এবং অতি মুনাফার লোভে তখন অতি উৎপাদন সৃষ্টি হয়। তারপর দেখো সম্পদের ব্যক্তিগত মালিকানা। এখানে ধনতন্ত্রের যে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সেটা অনুযায়ী ব্যক্তি আমরা আগেই বলেছি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে। তো ওই দৃষ্টিকোণ থেকে তারা কি করে, তাদের ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো সম্পত্তি করায়ত্ত বা বৃদ্ধি করতে পারে এবং সেটা তাদের কর্মোদ্যমের মূল উৎস হিসাবে কাজ করে। তাহলে উৎপাদনের উপকরণ সময় ব্যক্তিগত মালিকানা আইনের দ্বারা স্বীকৃত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানাটা আইনগতভাবে স্বীকৃত। ঠিক আছে। এরপরে দেখো উদ্যোগের স্বাধীনতা। এরপরে আছে কি উদ্যোগের স্বাধীনতা, যেটা ধনতন্ত্রের যে প্রবক্তারা আছে তাদের ধারণা অনুযায়ী উদ্যোক্তার স্বাধীনতা হচ্ছে ধনতন্ত্রের একটা অপরিহার্য শর্ত। ঠিক আছে। এখন উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগ, এই 4 ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ স্বীকৃত। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। এখানে গভর্নমেন্টের যে হস্তক্ষেপ, সেটাকে সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করা হয়েছে। লেসেস ফেয়ার বলে এটাকে। ঠিক আছে। লেসেস ফেয়ার মানে উদ্যোক্তার অবাধ স্বাধীনতা থাকে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কি বলেছেন, যে ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। এই ব্যবস্থায় প্রত্যেক উৎপাদক নিজ নিজ ভাবনা অনুযায়ী একেবারে ন্যূনতম খরচে ও সর্বাধিক উৎপাদন করবে এবং সর্বোচ্চ মুনাফা অর্জনের চেষ্টা করবে। অর্থাৎ এখানে যে উদ্যোগের যে স্বাধীনতা, সেখানে দেখা গেছে যে উৎপাদকের মেন টার্গেট থাকে কস্ট মিনিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন।
যত সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন বা সর্বোচ্চ মুনাফা অর্জন। এরপরে দেখো ভোক্তার সার্বভৌমত্ব। ঠিক আছে, ভোক্তা আমরা যারা ভোগ করছি তাই সেটা হচ্ছে কি ভোক্তা। তাহলে ভোক্তা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা হচ্ছে সম্রাট। এখানে ভোক্তাকে ধনতান্ত্রিক যে অর্থব্যবস্থা সেখানে ভোক্তাকে সম্রাট বলা হয়েছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা হচ্ছে সম্রাট। অর্থাৎ রাষ্ট্র বা সরকার ভোক্তার পছন্দকে প্রভাবিত বা নিয়ন্ত্রিত করতে পারে না। এখানে রাষ্ট্র বলো সরকার বলো আমার যে পছন্দ, ভোক্তার যে পছন্দ সেটাকে প্রভাবিত বা নিয়ন্ত্রিত করতে পারবে না। সুতরাং ভোক্তার চাহিদার মধ্যে বৈচিত্র্য থাকলে, যখন ভোক্তার চাহিদা বৈচিত্র্য থাকে তখন উৎপাদনের যে ক্ষেত্র সেটাতেও প্রতিফলন ঘটে। সেখানে উৎপাদনকারীরা কি করে, ভোক্তার স্বাধীন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের উৎপাদন কাজটা চালিয়ে যায়। এরপরে দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আগে আমরা বলেছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যক্তিগত মালিকানা থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবেই না। তারপর অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থাটা নিরূপণ করা হবে, বাজারের যে প্রকৃতি সেটা নিরূপণ করা হবে। তো সেটা দিতে গিয়ে এখানে আরেকটা তাহলে আসে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে আসলে দামটা সরকার নির্ধারণ করতে পারে না বা কেউ নির্ধারণ করে দিতে পারে না। এখানে স্বয়ংক্রিয়ভাবেই এই বাজারে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারে দামটা নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ এখানে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে দামটা নির্ধারিত হয়। এখানে উৎপাদক এবং ভোক্তার মাধ্যমে চাহিদা নির্ধারিত হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখো হরাইজন অ্যাক্সিসে আমরা এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের হরাইজন অ্যাক্সিস। দেখো এটা হচ্ছে আমাদের ডিমান্ড রেখা, এটা হচ্ছে আমাদের সাপ্লাই রেখা, এটা হচ্ছে আমাদের ডিমান্ড, এটা হচ্ছে আমাদের সাপ্লাই রেখা। এই কোয়ান্টিটি ধরো আমরা কোয়ান্টিটি 20 যেটা হোক একটা ইউনিট, এই কোয়ান্টিটিতে আমরা প্রাইস যদি আমরা এদিকে যদি আমরা কোয়ান্টিটি ধরি, পরিমাণ ধরি, উৎপাদনের পরিমাণ ধরি, ঠিক আছে, আর এদিকে ধরি আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ। ঠিক আছে, এখন চাহিদা এবং যোগানের পরিমাণে আমরা দেখো এপাশে দাম ধরছি আমরা, এখানে উৎপাদনের চাহিদা এবং যোগানের পরিমাণ, আর এপাশে হচ্ছে আমাদের আমরা প্রাইসটা ধরলাম, দাম ধরলাম। এখন দেখা গেছে যে 15 টাকায়, হ্যাঁ, আমাদের দেখো ঘাত প্রতিঘাত বলছে যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাত। এখন এই চাহিদা রেখা এবং যোগান রেখা যেই বিন্দুতে মিলিত হয়েছে সেখানে আমরা ভারসাম্য ধরবো, সেটা ই বিন্দু। সে ই বিন্দুতে আমাদের কোয়ান্টিটি অর্থাৎ আমরা কি পরিমাণ দ্রব্য উৎপাদন করব বা কি পরিমাণ আমাদের চাহিদা এবং চাহিদার পরিমাণ কীরকম, আবার উৎপাদনের দিক থেকে আমাদের যোগানের পরিমাণ কীরকম, তো সেটা ধরা হয়েছে যে আমাদের 20, ঠিক আছে, 20 ইউনিট, 15 টাকা দামে 20 ইউনিট। এখন কোনো কারণে যদি দাম বেড়ে 20 টাকা হয়ে যায়, ঠিক আছে, দাম কখন 20 টাকা হবে, যখন আমাদের দেখো এই বিন্দুতে এটা ধরো আমরা এফ ধরলাম, ঠিক আছে, এফ বিন্দুতে আমাদের দেখা গেছে যে জি, এফ থেকে জি পর্যন্ত আমাদের চাহিদার পরিমাণ বেশি। এখানে আমাদের সাপ্লাই ইজ লেস দ্যান ডিমান্ড, সাপ্লাইয়ের চেয়ে চাহিদাটা বেশি, অর্থাৎ সাপ্লাই কম, অর্থাৎ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই। এখানে আমাদের অতিরিক্ত চাহিদা অঞ্চল। অতিরিক্ত যখন চাহিদা হবে তখন চাহিদার পরিমাণ যদি যোগানের তুলনায় বেশি হয়ে যায়, আলটিমেটলি এটার দামটা ফল করবে, অর্থাৎ ওই 20 টাকা থেকে আবার 15 টাকায় ফিরে আসবে। আবার যদি কোনো কারণে দাম যদি দেখো কোনো কারণে যদি আমাদের ডিমান্ড ইজ লেস দেন সাপ্লাই হয়, অর্থাৎ যদি এরকম হয়, এই যে এইখানে যে বিন্দুটা আমরা দেখালাম টি এবং এন পরিমাণ যে বিন্দুটা, সেখানে দেখো আমাদের অতিরিক্ত যোগান। এখন যোগান যদি অতিরিক্ত হয়, যোগান অতিরিক্ত হলে কী হবে, যোগানের তুলনায় যদি চাহিদা কম হয় তাহলে আলটিমেটলি আমরা কি করব, তখন দেখা যাবে যে দাম কমে গেছে, দাম কমে যাবে, ঠিক আছে। এখন আমাদেরকে এই অতিরিক্ত যে যোগান সেটা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে আবার আগের দামে ফিরে যেতে হবে, 15 টাকা দামে ফিরে গেলে আমাদের সেখানে ভারসাম্য আসবে, চাহিদা যা যোগানও তা হবে। তাহলে আমরা দেখলাম কি এই বাজারে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ বাজারে দাম বাড়লে আমাদের যে চাহিদা এবং যোগান সেটার ঘাত প্রতিঘাতের মাধ্যমে বাজারের দ্রব্যের দামটা নির্ধারিত হয়ে থাকে। যখন চাহিদা বেশি থাকবে যোগানের তুলনায় তখন আমাদের দামটা কী হবে, বেড়ে যাবে।
আর যখন চাহিদা কম থাকবে যোগানের তুলনায় তখন দামটা কমে যাবে। যোগান বেশি হয়ে গেলে তখন আমাদের চাহিদা যদি কম থাকে আমরা দামটা আস্তে করে কমাই দিব, আর যখন আমাদের চাহিদা অনেক বেশি থাকবে সেই তুলনায় যোগান কম থাকবে তখন দামটা আমরা বাড়িয়ে দিব। এইভাবে আমাদের বিভিন্ন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বাজার ব্যবস্থাটা নির্ধারিত হয়ে থাকে। তারপর দেখো অবাধ প্রতিযোগিতা, যেটা ধনতান্ত্রিক অর্থনীতিতে কী হচ্ছে সকল ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা। এখানে টিকে থাকতে হলে অবাধ প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতাটা বেশি থাকবে, সেটা উদ্যোক্তাদের মধ্যে থাকবে, ঠিক আছে। যার ফলে এই দ্রব্যের দেখো আবিষ্কার, বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কার হবে, দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পাবে, তারপরে উৎপাদন ব্যয় হ্রাস পাবে, তারপর দাম নির্ধারণের ক্রেতা বিক্রেতার মধ্যেও কী হবে, অবাধে প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। যেমন আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা অ্যাডভার্টাইজমেন্ট কেন প্রয়োজন হয়, যেমন যদি আমরা বলি দুই পাশে ধরো আমরা তোমাদের এমবি বা যেটাকে আমরা মোবাইল ডাটা বলি, ডাটা, এবং এক পাশে যদি আমরা ওয়াইফাই ধরি, তো এই দুইটা জায়গায় আমাদের যদি কম্পিটিশান না থাকে তাহলে আমাদের কি হবে, সেবা ক্ষেত্রটা ভালো হবে না। আমরা যদি বলি যে হ্যাঁ আমি অল্প টাকায় ডাটাটা ভালো পাচ্ছি এবং সেখানে সেবাও ভালো পাচ্ছি, ওয়াইফাই কেন পাচ্ছি না, তখন ওদের মধ্যে যে অবাধ প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার কারণে সেখানে নতুন নতুন বিভিন্ন ধরনের আবিষ্কার হবে, যেমন 3G 4G এখন নানান রকমই হয়েছে। আবার এদেরও অনেক ওয়াইফাইয়ের স্পিডটা আগের চেয়ে বেড়ে যাবে এবং ওদের যে সার্ভিস সেটাও কিন্তু ওই প্রতিযোগিতার কারণে ভালো হবে। অর্থাৎ নতুন নতুন আবিষ্কার হয়, উৎপাদনের ক্ষেত্রগুলি আরও বৃদ্ধি পায় এবং কী হয়, সেবার মান, তারপর উৎপাদনে ব্যয় হ্রাস পায়, গুণগত মানও বৃদ্ধি পায়। এরপর দেখো সমাজে শ্রেণী বিভক্তি। সমাজের শ্রেণী বিভক্তিটা কীরকম, সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকার কারণে এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি বিভিন্ন ধরনের শ্রেণীর উদ্ভব হয়। যেমন এরূপ সমাজে উচ্চবিত্তগণ থাকে শোষক, আর যারা নিম্নবিত্ত থাকে তারা থাকে শোষিত। আর এই যে এটা সমাজের শ্রেণীবিভক্তিটা আছে, তার জন্য সমাজের দারিদ্র্যের হার বেড়ে যায়, মানুষ দিনকে দিন একটা শ্রেণী ধনী থেকে ধনী হয়, আর আরেকটা শ্রেণী দরিদ্র থেকে আরও বেশি দরিদ্র হয়ে যায়, মাঝখান থেকে যে মধ্যবিত্ত শ্রেণীটা আছে সেটা উঠে যায়। তারপরে দেখো মুনাফা অর্জন। আসলে মুনাফা যে অর্জনের কথা বলা হয়েছে সেটা আমরা প্রথমেই বলেছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মেন টার্গেটই থাকে মুনাফা অর্জন, এবং মুনাফা অর্জন করতে গিয়ে সে চেষ্টা করে কত সর্বনিম্ন মূল্যে বা সর্বনিম্ন মজুরিতে কীভাবে উৎপাদন করবে, অর্থাৎ উৎপাদন ব্যয়টা যত সর্বনিম্ন হবে তত তার মুনাফা অর্জিত হবে। এরপর দেখো আয় বন্টনে অসমতা। ধনতন্ত্রে আয় এবং সম্পদ বন্টনে অসমতা বা বৈষম্য দেখা দিবেই, কারণ এখানে ব্যক্তিগত মালিকানা থাকে, উদ্যোগের স্বাধীনতা, ভোগের স্বাধীনতা থাকে এবং শ্রেণী বৈষম্য প্রথম থেকেই থাকে, যার কারণে এখানে সম্পদের মালিকানা জন্য বা শ্রেণী বৈষম্যের জন্য এখানে আয় বন্টনে অসমতা থাকবে। যার সম্পদ যত বেশি সে তত বেশি ভোগ করবে, যার আয় যত বেশি সে তত বেশি ভোগ করবে। এরপর দেখো উৎপাদন এবং পুঁজির কেন্দ্রীভূতকরণ। এখানে ধনতন্ত্রে পুঁজিপতিরা কি করে, উৎপাদনের উদ্বৃত্তের মালিক। আমরা আরেকটা জায়গায় বলেছিলাম যে তারা এত কম খরচে, সর্বনিম্ন খরচে উৎপাদন করার চেষ্টা করে, এবং শ্রমিকের যে কন্ট্রিবিউশন সেই অনুযায়ী তারা তাদেরকে মজুরি দেয় না, মজুরিটা কন্ট্রিবিউশনের চাইতে কম দেয়, যার ফলে তাদের কিন্তু উদ্বৃত্ত মূল্য থেকে যায়। সেই উদ্বৃত্ত মূল্য থাকার কারণে তারা ওই উদ্বৃত্তের মালিক কিন্তু পুঁজিপতিরা হয়ে থাকে। শ্রমিকদেরকে শোষণ করে দিন দিনে তাদের কি হয়, পুঁজির যেই পরিমাণটা সেটা আরও বেশি বৃদ্ধি পায়, ফলে সেটা উৎপাদন এবং পুঁজির কেন্দ্রীভূতিকরণ যেটা, সেটা দিনে দিনে সম্পদের পরিমাণটা আরও বাড়িয়ে দেয় এবং ধনী শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী আরও বেশি শক্তিশালী হয় এবং শ্রমিক শ্রেণী যারা তাদেরকে শোষণ করতে থাকে। তারপর দেখো শিল্প পুঁজির সাথে ব্যাংক পুঁজির সমন্বয়। এখন পুঁজিপতিগণ কী করে, ব্যাংক পুঁজির সাহায্য পায়, পুঁজিপতি যারা আছে তারা ব্যাংক থেকে ব্যবসার জন্য সাহায্য পায়, আবার ব্যাংকগুলি তাদেরকে কি করে, বিনিয়োগ করে, তাদের যে অর্থ থাকে সেগুলো বিনিয়োগ করে। কেন বিনিয়োগ করে, যাতে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, সেটা বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা সহজ হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে তাদের যে নিজস্ব পুঁজি আছে, শিল্প পুঁজি আছে, সেটার সাথে ব্যাংক পুঁজির একটা সমন্বয় স্থাপিত হয় এবং বৃহৎ একটা বিনিয়োগ তহবিলও গঠিত হয়। তারপর দেখো মূলধন রপ্তানি। এখন ধনতন্ত্র যখন নিজ দেশে আর বিনিয়োগ ক্ষেত্র পায় না, পুঁজিপতিগণ তখন বিদেশে কী করে, মুনাফা বৃদ্ধির জন্য বিদেশেও বিনিয়োগ করে থাকে এবং মূলধন রপ্তানি করে। যেমন একটা উদাহরণ হচ্ছে গিয়ে মূলধন রপ্তানির কথা যদি বলতে হয়, তাহলে দেখো বাংলাদেশের কিন্তু অনেকগুলো শিল্পে বিদেশিরা সরাসরি বিনিয়োগ করেছে,
অর্থাৎ তাদের নিজের দেশে যখন বিনিয়োগ করা শেষ হয়ে যায় তখন তাদের যে উদ্বৃত্ত অর্থ থাকে সেটা দিয়ে তারা কি করে সরাসরি অন্য দেশে বিনিয়োগ করে, অর্থাৎ মূলধনটা তারা রপ্তানি করে। যেমন আমাদের দেশে যে তৈরি শিল্প পোশাকের যে কারখানাগুলো আছে সেগুলোই বেশিরভাগই বিদেশিদের বিনিয়োগ, ঠিক আছে। তো ওরা আমাদের দেশে বিনিয়োগ করে থাকে, আর অন্য দেশ যখন আমাদের দেশে বিনিয়োগ করবে বা অন্য দেশের মূলধন রপ্তানি করবে তখন যে দেশে রপ্তানি করা হয় সে দেশেরও কিন্তু লাভ হয়, কারণ ওইখানে ওই মূলধন বিনিয়োগ করার ফলে যে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাতে দেশের কর্মসংস্থান বাড়ে, ঠিক আছে। তাহলে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান প্রচেষ্টা কেন্দ্রীয় পরিকল্পনার অনুপস্থিতিতে ব্যক্তিগত কর্ম উদ্যোগের ভিত্তিতে মুনাফা লক্ষ্যে পরিচালিত হয়, যেখানে চাহিদা, যোগান, দাম এবং বাজার ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে ধনতান্ত্রিক বা পুঁজিতান্ত্রিক অর্থব্যবস্থাটা হচ্ছে কি, এখানে যেমন ব্যক্তিগত মালিকানা থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবে না, লেসেস ফেয়ার বা গভর্নমেন্ট ইন্টারফারেন্স যেটা সেটা থাকবে না, এবং অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থাটা পরিচালিত হবে, যেটা আমরা আগেই বলেছি যে চাহিদা এবং যোগানের মাধ্যমে, চাহিদা যোগানের যে ঘাত প্রতিঘাত সেটার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দামটা, যখন যোগানটা বেশি থাকবে তখন চাহিদা কম থেকে যদি যোগান বেশি থাকে আলটিমেটলি দামটা কমে যাবে, এবং চাহিদা কম থেকে যদি যোগান কম থেকে যদি চাহিদা বেশি থাকে আলটিমেটলি দামটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে চাহিদা এবং যোগান দুটোই সমান থাকবে, এমন একটা দাম নির্ধারিত হবে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান থাকবে। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো আজকে পড়েছি। পরবর্তী ক্লাসে আমরা নির্দেশমূলক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতির উপরে পড়ব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং ক্লাসটা আবার ফলো করার জন্য, ক্লাসটা ভালো করে বোঝার জন্য বই ফলো করবে, বই থেকে দেখবে, ক্লাস করবে, দেখবে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।